রূপকথার কাহিনী তো আমরা অনেক শুনেছি, ঠিক তেমনই একটা রূপকথার কাহিনী হলো গ্রিস 2004 ইউরো কাপ ভিক্টরি। ইমাজিন করুন এমন একটা টিম যার কাছে কোনো সুপারস্টার ছিল না, যার কোনো হাইপ ছিল না এবং যাকে পুরো বিশ্বই চিনত না ওয়ার্ল্ড ফুটবলে, কিন্তু তারা একটা টুর্নামেন্টে পুরো ফুটবলের ইতিহাসই বদলে দেয়। হ্যাঁ, আমি এবারে কথা বলছি গ্রিস 2004 ইউরো কাপ ভিক্টরির ব্যাপারে। 2004-এর আগে গ্রিসকে ওয়ার্ল্ড ফুটবলে কেউই চিনত না। না ওদের কাছে কোনো ভালো প্লেয়ার ছিল, না ওদের কাছে কোনো ভালো লেগাসি ছিল, না ওরা কোনোবার কোনো টুর্নামেন্টে বেশি দূর এগোতে পেরেছে, না ওরা কোনো টুর্নামেন্টে বেশি পার্টিসিপেট করেছে। তো গ্রিস ন্যাশনাল ফুটবল টিম তখন ওয়ার্ল্ড ফুটবলের কাছে একটা অপরিচিত নাম ছিল এবং তার জন্যই পুরো বিশ্ব গ্রিস ন্যাশনাল ফুটবল টিমকে 2004 ইউরো কাপের জন্য একটা জাস্ট পার্টিসিপেন্ট হিসেবেই ধরছিল। বাট ওরা সত্যিই জানতো না এরপর কি আসতে চলেছে। ইউরো 2004-এ অনেক বড় বড় ফুটবলিং কান্ট্রি ছিল। ফ্রান্স ন্যাশনাল টিম, ইটালি ন্যাশনাল টিম, পর্তুগাল ন্যাশনাল টিম, স্পেন ন্যাশনাল টিম এবং ইত্যাদি অনেক বড় বড় দেশ খেলছিল। এবার তখনই আসে একজন জার্মান ম্যানেজার ওটো রেহাগেল, যিনি একটা জিনিস পরিষ্কারভাবে জানতেন যে গ্রিস ন্যাশনাল টিম কোনোদিনও এইসব বড় ফুটবল দেশের সাথে আউটপ্লে করতে পারে, এইসব বড় ফুটবল দেশগুলোকে আউটপ্লে করতে পারবে না। তো ওটো রেহেগাল একটা জিনিস ঠিকই করে রেখেছিল ওই টুর্নামেন্টের জন্য, যেটা হলো ডিসিপ্লিন বিটস ট্যালেন্ট। তো তাই জন্য ওটো রেহেগাল ওই টুর্নামেন্টের জন্য গ্রিসের জন্য একটা সিস্টেম তৈরি করে, পারফেক্ট পজিশনিং, স্ট্রং ডিফেন্স এবং তার সাথে ডেডলি সেট পিস। এই তিনটের কম্বিনেশন নিয়েই গ্রিস টুর্নামেন্টটায় অ্যাপ্রোচ করছিল এবং ওই অ্যাপ্রোচটা যে কতটা ঠিক সেটা আমরা আগে দেখতে পাবো। হ্যাঁ, গ্রিসের খেলাগুলো হয়তো অতটা ভালো ছিল না, লোক ওটাকে বোরিং বলছিল, কিন্তু খেলাগুলো পারফেক্টলি এফেক্টিভলি এক্সিকিউট করেছিল গ্রিসের ফুটবল টিম। ইউরো কাপ 2004-এর প্রথম ম্যাচ গ্রিসের। গ্রিস বনাম ওই টুর্নামেন্টের হোস্ট পর্তুগিজ ন্যাশনাল টিম। সেই পর্তুগিজ ন্যাশনাল টিম যেখানে লিড করছিল একটা ইয়াং ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর লেজেন্ডস যেমন লুইস ফিগো, পাউলেতা এবং আরও অনেক বিখ্যাত বিশ্বমানের প্লেয়ার খেলছিল পর্তুগিজ ন্যাশনাল টিমে। সবাই ভেবেই নিয়েছিল গ্রিস এই ম্যাচে কিছুই করতে পারবেন না, এটা একটা সহজ ভিক্টরি হবে পর্তুগিজ ন্যাশনাল টিমের জন্য। বাট ম্যাচটা শেষ হয় 2-1। গ্রিস 2, পর্তুগাল ন্যাশনাল টিম 1। হ্যাঁ ঠিকই শুনছো, গ্রিস ওই সালের ইউরো কাপ হোস্টকে প্রথম ম্যাচে পরাজিত করে 2-1 স্কোর লাইন দিয়ে এবং ওইটার পর পুরো বিশ্ব এটাকে বলছিল এটা হয়তো একটা লাক, দিস ভিক্টরি ওয়াজ জাস্ট আ লাক। বাট ওরা সত্যিই জানতো না হোয়াট ওয়াজ কামিং নেক্সট। গ্রিস গ্রুপ স্টেজের যে পরীক্ষাটা খুবই সহজভাবে অতিক্রম করে এবং ওদের সামনে থাকে একটা অগ্নি পরীক্ষা, কারণ সামনে থাকে ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন্স ফ্রান্স ন্যাশনাল টিম। সেই ফ্রান্স টিম যার মধ্যে লেজেন্ডস যেমন থিয়ারি অরি, জিনেদিন জিদান এবং আরও অনেক সব লেজেন্ডারি প্লেয়ার ওই সময় খেলছিল। মানুষ ধরেই নিয়েছিল, পুরো বিশ্ব ধরেই নিয়েছিল এবার গ্রিসের এই যে ফেরিটেল স্টোরি এটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু 65 মিনিটে হঠাৎই গ্রিস গোল করে দেয় এবং ওই ম্যাচটায় দুরন্ত ডিফেন্ডিং করে এবং যার মানে হলো গ্রিস ফ্রান্স ন্যাশনাল টিমকে পরাজিত করে 1-0। হ্যাঁ, সেই ফ্রান্স যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ছিল ইউরো 2000 সালের। তো সেই ফ্রান্স ন্যাশনাল টিমকে পরাজিত করার পর প্রত্যেকটা মানুষ এবার ভেবে নিয়েছিল যে এই গ্রিস ন্যাশনাল টিম কোনো অর্ডিনারি গ্রিস ন্যাশনাল টিম নয়, আর এইটা যে একদমই লাক নয় এটা ওই পারফরমেন্সটার পর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল।
এরপর গ্রিস ন্যাশনাল টিমের আরও একটা বড় অগ্নি পরীক্ষা আসে যখন সেমিফাইনালে ওরা খেলে চেক রিপাবলিক ন্যাশনাল টিমকে। যেই চেক রিপাবলিক ন্যাশনাল টিম ওইবারে টুর্নামেন্টের সবার চেয়ে ভালো অ্যাটাকিং সাইড ছিল এবং চেক রিপাবলিক ন্যাশনাল টিমে একটা ব্যালন ড'র উইনার উপস্থিত ছিল যার নাম পাভেল নেদভেদ। ম্যাচটা চেক রিপাবলিক ভার্সেস গ্রিসের ম্যাচটা খুবই ভালো হয়, খুবই ইন্টেন্স হয়। ম্যাচটা 90 মিনিট অবধি 0-0 ছিল। ম্যাচটা যায় এক্সট্রা টাইমের দিকে যেখানে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে এবং সেই সময় সিলভার গোল বলে একটা রুল ছিল যার কারণে যেই প্রথম গোলটা করবে সেই অ্যাডভান্স করে যেত ফাইনালে। আর গেস হোয়াট, গ্রিস গোলটা স্কোর করে দেয়। তার মানে হলো গ্রিস কোয়ালিফাই করে গেল ফর দ্য ইউরো 2004 ফাইনালের জন্য। অবিশ্বাস্য একটা ঘটনা সেই সময়ের ফুটবলিং ওয়ার্ল্ডের জন্য, কারণ কেউই ভাবতে পারেনি গ্রিসের মতো একটা অপরিচিত টিম যাকে কেউই এক্সপেক্ট করেনি যে এরা গ্রুপ স্টেজও টপকাতে পারবে কিনা। তো সেই টিমটা ইউরো 2004 ফাইনালের জন্য কোয়ালিফাই করে যায় এবং ফাইনালে থাকে ওই টুর্নামেন্টের হোস্ট পর্তুগিজ ন্যাশনাল টিম। হ্যাঁ, সেই পর্তুগিজ ন্যাশনাল টিম যাকে গ্রিস হারিয়েছিল একদম প্রথম ম্যাচ 2-1 গোলে। তো এই ম্যাচটাই গ্রিসের কাছে অনেক বেশি প্রেসার ছিল। প্রথমত ওটা আওয়ে গ্রাউন্ড আর ওটা পর্তুগিজ ন্যাশনাল টিমের হোম গ্রাউন্ড। দ্বিতীয়ত যেহেতু পর্তুগাল একবার হেরে এসেছে গ্রিসের কাছে এবং এই টুর্নামেন্টে সেই ঘটনাটা ঘটেছে, তো দ্বিতীয়বার ওই ঘটনাটা ঘটার চান্স অলমোস্ট নেক্সট টু ইম্পসিবলই সবাই ভাবছিল। তো গ্রিসের কাছে অনেক বড় একটা টাস্ক ছিল, কিন্তু গ্রিসের কাছে একটা জিনিস ছিল, সেটা হলো বিলিভ, ভরসা। সেই ভরসা নিয়েই একটা কর্নার পায় গ্রিস। কর্নারটা ভালোভাবে ফ্লোটার করে ইনটু দ্য বক্স আর ওই কর্নার থেকে অ্যাঞ্জেলো চ্যারিস্টাস বলে একটা প্লেয়ার হেড করে এবং গেস হোয়াট, ওটা গোল হয়ে যায়। যার মানে হলো গ্রিস 1, পর্তুগাল ন্যাশনাল টিম 0। আর এইটা ইউরো কাপ 2004 ফাইনালের কথা বলছি আমি। ঠিকই শুনছো, গ্রিস 1, পর্তুগাল ন্যাশনাল টিম 0। এবং তারপর গ্রিস ন্যাশনাল টিম দুরন্ত ডিফেন্ডিং করে, পুরো নিজেদের জান দিয়ে দেয় পিচের মধ্যে, অবিশ্বাস্য ডিফেন্ডিং করে এবং ফাইনাল হুইসেল পরে গ্রিস 1, পর্তুগাল ন্যাশনাল টিম 0। যার মানে হলো গ্রিস 2004 ইউরো কাপ উইনার। গ্রিস 2004 ইউরো কাপ জিতে নেয় এবং এই 2004 গ্রিসের জয়টা শুধু একটা জয় ছিল না, এটা শুধু একটা ভিক্টরি ছিল না, এটা একটা স্টেটমেন্ট ছিল যে এবং ফুটবলে সবসময় মানি, পয়সা দিয়ে সবসময় সব টুর্নামেন্ট জেতা যায় না। দ্বিতীয়ত, সবসময় ভালো প্লেয়ার্স থাকলেই যে একটা টিম টুর্নামেন্ট জিতবে তারও কোনো মানে নেই। এবং নাম্বার 3, একটা টিমে যদি ডিসিপ্লিন থাকে, অর্ধভাষা থাকে এবং সেটা যদি ভালোভাবে পিচের মধ্যে এক্সিকিউট করতে পারে, তারা যে কোনো টিমকেই হারাতে পারে, যায় আসে না ওই টিমটা কতই বড় হোক বা কতই শক্তিশালী হোক। তো এই জিনিসগুলো আমরা শিখতে পারি গ্রিসের 2004 ইউরো কাপ ভিক্টরির থেকে। তো গ্রিস ন্যাশনাল ফ্রম কমপ্লিট আউটসাইডার টু দ্য কিংস অফ ইউরোপ, এটা শুধু একটা স্টোরি নয়, এটা একটা রূপকথা আর দ্য গ্রেটেস্ট ফুটবল আন্ডারডগ স্টোরিজ এভার টোল্ড। গ্রিস ন্যাশনাল টিম 2004 ইউরো কাপ উইনার্স।